নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেল এবং আজকে আমরা চলে এসেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ এনটিপিসির লাস্ট 10 ইয়ার্সের গুরুত্বপূর্ণ প্রশ্ন অ্যান্সার নিয়ে আমরা আলোচনা করব আজকের ক্লাসে। তার আগে তোমাদের একটা গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে রাখি, যেটা হচ্ছে তোমাদের গতকালই আমরা একটা ক্লাস নিয়েছিলাম ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ভারতের জাতীয় কংগ্রেস। আর এখান থেকে যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের রেল, এসএসসি সমস্ত এক্সামে আসা কোশ্চেন, এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু অলরেডি আমরা কভার করে দিয়েছি। এই ক্লাসটা যারা যারা দেখোনি এখনই দেখে নাও, কারণ এখান থেকে তোমরা 1 থেকে 2 নম্বর 100% কমন পাবে এখান থেকে, ঠিক আছে? তো অবশ্যই তোমরা আগে ওটা দেখে নেবে। তো অবশ্যই আমরা দেখে নিই। তো আমাদের যে সোশ্যাল মিডিয়ার যে প্ল্যাটফর্মগুলো রয়েছে, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং ফেসবুক পেজের লিঙ্ক কিন্তু আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তোমরা এখানে যুক্ত হয়ে যাবে। তো চলো আমাদের আজকে যে ফার্স্ট কোশ্চেন শুরু হচ্ছে এখান থেকে। তার আগে তোমাদের সকলকে বলবো, তোমরা যারা নতুন রয়েছো একটা সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে রাখবে এখানে, এবং লাইক কিন্তু সকলে একটু করে দিও, শেয়ারও কিন্তু করে দিও, ঠিক আছে? তো চলো আমাদের যে প্রথম প্রশ্ন রয়েছে আজকে, দাক্ষিণাত্য মালভূমিতে প্রধানত কোন শিলা দেখা যায়? তো দাক্ষিণাত্য মালভূমি অঞ্চল, যেটা কিন্তু বিশেষ করে যে ছত্তিশগড় যে আমাদের ওই অঞ্চলটা পড়ছে, তো ওই যে অঞ্চলটা যেটা কিন্তু দাক্ষিণাত্য মালভূমি অর্থাৎ ডেকান ট্রাপ বলে থাকি। ট্রাপ কথার অর্থ হচ্ছে সিঁড়ি বা ধাপ, তার কারণ এটা হচ্ছে লাভা গঠিত মালভূমি। এই জন্যই কিন্তু এই সিঁড়ির মতো ধাপের সৃষ্টি এখানে কিন্তু দেখা যায় এটা। তো এই যে দাক্ষিণাত্য মালভূমি, এখানে কিন্তু বিশেষ করে যে শিলা লক্ষ্য করা যায় সেটা হচ্ছে ব্যাসল্ট। ব্যাসল্ট আমাদের রাইট অ্যান্সার হবে। পরবর্তী প্রশ্ন আছে, কবে ভারতের সংবিধান প্রথম সংশোধন করা হয়েছিল? ফার্স্ট অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল ইন্ডিয়ান কনস্টিটিউশন, যেটা কিন্তু 1951 সালে কিন্তু আমাদের ভারতের সংবিধান প্রথম কিন্তু এখানে সংশোধন করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন আছে, মানুষের রক্তে অক্সিজেনের বাহক কে? তো আমাদের যে রক্তের মধ্যে আমাদের অক্সিজেনটা বহন করে কোন কণা বা কোন যে একটা কণিকা রয়েছে সে? তো এখানে কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে হিমোগ্লোবিন। হিমোগ্লোবিনের কাজ হলো যে অক্সিজেনের মাত্রাটা সঠিকভাবে বজায় রাখা আমাদের রক্তের মধ্যে, এবং এই রক্তের রঙটা লালই হয়ে থাকে, তার কারণ এই হিমোগ্লোবিন নামক এই যে রঞ্জকটা থাকে তার জন্য। আর এর প্রধান কাজই হচ্ছে যে এই যে অক্সিজেন রয়েছে, এই অক্সিজেনের লেভেলটা একদম সঠিক রাখা। পরবর্তী প্রশ্ন আছে, কুড়ি থেকে ফুল ফোটা এটা কি ধরনের চলন? এই যে আমাদের যে বিভিন্ন ধরনের উদ্ভিদের চলনগুলো রয়েছে, ফটোট্রপিক বলো, জিওট্রপিক বলো, ট্যাকটিক বলো, যে কোনো চলন কিন্তু এখান থেকে পরীক্ষায় কিন্তু জিজ্ঞাসা করা হয়। তো এখানে কিন্তু কুড়ি থেকে যখন ফুল ফুটছে সেই ধরনের যে চলনটা হচ্ছে এখানে কিন্তু ন্যাস্টিক চলন এটাকে আমরা বলবো, ঠিক আছে? চলো পরবর্তী প্রশ্ন আছে, তার আগে আমরা দেখে নেব এই ন্যাস্টিক চলনটা কি। ন্যাস্টিক চলন হলো উদ্ভিদের স্থায়ী অঙ্গের চলন, যখন উদ্দীপকের তীব্রতা বা ব্যাপ্তি অনুসারে হয়ে থাকে। অর্থাৎ উদ্দীপকের তীব্রতা বা তার ব্যাপ্তি অনুসারে, তার পরিসর অনুসারে যখন এই চলনটা হয়ে থাকে, তখন তাকে আমরা বলবো ব্যাপ্তি চলন বা ন্যাস্টিক চলন। যেমন আমরা বলবো পদ্ম ফুল তীব্র আলোতে ফোটে, তাই তো? কিন্তু কম আলোতে আবার পদ্ম ফুল বুঝে যায়। এর কারণ কি? নিশ্চয়ই একটা কোনো না কোনো চলন এখানে কিন্তু উদ্ভিদে পরিলক্ষিত হয়, সেটাই হচ্ছে এখানে ন্যাস্টিক চলন। কারণ আলোর মাধ্যমে সে উদ্দীপনা সৃষ্টি হচ্ছে, তার ফুল সেই সময় কিন্তু সেটা ফুটে যাচ্ছে আলোর জন্য, এবং আলো যখন কম হয়ে যাচ্ছে তখন আবার ফুলটা বুঝে যাচ্ছে। ঠিক সেরকম আমরা দেখতে পারি লজ্জাবতী গাছে, লজ্জাবতী গাছের পাতায় স্পর্শ করলে সে পাতাগুলো কি হয়? বুঝে যায়। তার কারণ কি? এখানে তার এই যে স্পর্শ করলে যখন সে পাতাগুলো বুঝে যায়, এখানে কিন্তু তার যে চলনটা পরিলক্ষিত হয় সেটাও কিন্তু এখানে ন্যাস্টিক চলন। এবং আলোর তীব্রতার প্রভাবে যখন ন্যাস্টিক চলন হয়ে থাকে তখন কিন্তু আমরা তাকে ফোটোন্যাস্টিক বলে থাকি, ফোটোন্যাস্টিক, ঠিক আছে? তো এই সমস্ত গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো দেখে রাখতে হবে। পরবর্তী আমাদের প্রশ্ন আছে এটা, প্রশান্ত মহাসাগরের সর্ববৃহৎ দ্বীপ কোনটি? গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে, অলরেডি এক্সামে আসা কোশ্চেন, আরআরবির এক্সামে। তো প্রশান্ত মহাসাগরের সর্ববৃহৎ যে দ্বীপ সেটা কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে নিউগিনি। নিউগিনি যে দ্বীপটা রয়েছে প্রশান্ত মহাসাগরের সবচেয়ে বড় দ্বীপ। এবং প্রশান্ত মহাসাগরে সবথেকে গভীরতম বিন্দু কোনটা? এই কোশ্চেনের অ্যান্সারটা তোমরা অবশ্যই বলবে। প্রশান্ত মহাসাগরের সবচেয়ে গভীরতম বিন্দু কোনটা? এটা অলরেডি কিন্তু অনেকবার প্রশ্ন কিন্তু জিজ্ঞাসা করা হয়েছে, ঠিক আছে? গভীরতম বিন্দু। পরবর্তী প্রশ্ন যেটা আমাদের আছে, কলকাতা বিশ্ববিদ্যালয় কত সালে স্থাপিত হয়েছিল? তো কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল 1857 সালে। 1857 আমাদের রাইট অ্যান্সার হবে কলকাতা ইউনিভার্সিটি। এখানে আমরা দেখে নেব এই যে কলকাতার যে মাদ্রাসা, এটা কে স্থাপন করেছিলেন এবং কত সালে? তো কলকাতা যে মাদ্রাসা রয়েছে যেটা কিন্তু ওয়ারেন হেস্টিংস, এটা কিন্তু স্থাপন করেছিলেন 1781-তে। কত সালে? 1781 সালে কলকাতা মাদ্রাসা ওয়ারেন হেস্টিংস এটা তৈরি করেছিলেন। এশিয়াটিক সোসাইটি আমরা অনেকেই জানি, এটা উইলিয়াম জোন্স তৈরি করেছিলেন, স্যার উইলিয়াম জোন্স। ইনি 1784 সালে কিন্তু এই এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তী আমরা দেখছি বেনারস সংস্কৃত কলেজ, জোনাথন ডানকান কিন্তু এটা তৈরি করেছিলেন, এবং 1792 সালে তিনি কিন্তু এটা তৈরি করেন। পরবর্তী আছে
ফোর্ট উইলিয়াম কলেজ, যেটা কিন্তু লর্ড ওয়েলেসলি এটা তৈরি করেছিলেন এবং 1800 সালে কিন্তু এটা তৈরি করা হয়, ফোর্ট উইলিয়াম কলেজ। পরবর্তী আছে শ্রীরামপুর মিশন। শ্রীরামপুর মিশন যেটা কিন্তু উইলিয়াম কেরি এটা কিন্তু তৈরি করেছিলেন তিনি, এবং 1800 সালে কিন্তু এটাও তৈরি করা হয়েছিল। এছাড়া রয়েছে স্কুল বুক সোসাইটি, যেটা কিন্তু ডেভিড হেয়ারের ছিল, এবং হিন্দু কলেজটাও কিন্তু ছিল এই ডেভিড হেয়ারের। এই স্কুল বুক সোসাইটি যেটা 1817 ছিল, এবং হিন্দু কলেজটাও কিন্তু 1817 ছিল। ঠিক আছে, তো এই দুটোই কিন্তু আমাদের দেখে রাখতে হবে। এই সমস্ত প্রশ্নগুলো অলরেডি আমাদের রাজ্যের এক্সামে এবং রেলের এক্সামে বা এসএসসির এক্সামে কিন্তু অলরেডি চলে আসে। পরের যে প্রশ্ন আছে, যদি ভালো লাগে একটা লাইক কিন্তু সকলে করে দেবে। মানবদেহের দীর্ঘতম অস্থির নাম কি? মানবদেহের দীর্ঘতম অস্থি কোনটা আছে? সব থেকে বড় গ্রন্থি অস্থি রয়েছে, অস্থি হাড়ের সম্পর্কে আমরা বলছি, যেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে। আমাদের যে পায়ের দিকে যে উরুর যে হাড়টা রয়েছে, যার নাম হচ্ছে ফিমার, সেটা কিন্তু মানবদেহের সবচেয়ে দীর্ঘতম অস্থি রয়েছে এই ফিমার। ঠিক আছে, এবার আমরা যদি বলি যে মানবদেহের সব থেকে ক্ষুদ্রতম অস্থি কোনটা, আমাদের কানের অবস্থান করছে স্টেপিস যে নামক যে হাড়টি, যে অস্থিটি, সেটাই হচ্ছে মানবদেহের ক্ষুদ্রতম অস্থি। ঠিক আছে, তো দুটোই কিন্তু এক্সামে আসে। পরের প্রশ্ন আছে, বৃহত্তম পেশি কোনটা আমাদের শরীরে? আমরা দেখে নেব যে বৃহত্তম পেশি কিন্তু আমাদের রয়েছে গ্লোটিয়াস। সবচেয়ে বড় অন্তঃক্ষরা গ্রন্থি কোনটা? যেটা কিন্তু থাইরয়েড হচ্ছে সবচেয়ে বড় অন্তঃক্ষরা একটা গ্রন্থি। সবচেয়ে বেশি আমাদের পাতলা যে ত্বক, সেটা কোনটা? সর্বাপেক্ষা পাতলা ত্বক, যেটা কোনটা? কনজাংটিভা। কনজাংটিভা কিন্তু সবচেয়ে পাতলা ত্বক। পরবর্তী আমরা দেখছি সর্ববৃহৎ পৌষ্টিক তন্ত্র কোনটা? পৌষ্টিক গ্রন্থি কোনটা? যেটা কিন্তু যকৃৎ। ঠিক আছে, সর্ববৃহৎ লসিকা গ্রন্থি কোনটা? যেটা কিন্তু প্লীহা। এবং দীর্ঘতম স্নায়ু কোনটা? যেটা কিন্তু সায়াটিক নার্ভ বা স্নায়ু, যেটা কিন্তু আমাদের শরীরের দীর্ঘতম স্নায়ু, যেটা কিন্তু সায়াটিক নার্ভ। ঠিক আছে, এগুলো কিন্তু অবশ্যই পরীক্ষায় কিন্তু জিজ্ঞাসা করা হয়, দেখে রাখবে। আমাদের দেহে দীর্ঘতম কোষ কোনটা? আমাদের দেহের সবচেয়ে বড় কোষ হচ্ছে স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম। এই নার্ভাস সিস্টেম কিন্তু চুলের গোড়া থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত সারা শরীরে কিন্তু এখানে রয়েছে এই স্নায়ুতন্ত্র। আর আমরা একটা জিনিস এখানে কিন্তু অলরেডি আশা করছেন, যেটা হচ্ছে তোমাদের যে এই প্রশ্নটা কিন্তু তোমাদের অলরেডি চলে এসেছে 2024-25 এক্সামে। তো এটা হচ্ছে দুটো স্নায়ুতন্ত্রের যে তোমাদের যেটা হচ্ছে সংযোগস্থল, কানেক্টিভিটি যেখানে হয়ে থাকে, তার নাম কি? কানেকশন যেখানে হয় দুটো স্নায়ুতন্ত্রের, তার নাম হচ্ছে সাইন্যাপস। স্নায়ু গ্রন্থি বা সাইন্যাপস বলে থাকি যখন দুটো স্নায়ুতন্ত্র একসাথে কানেক্ট হচ্ছে বা মিলিত হচ্ছে। তো এরকম সাইন্যাপস কিন্তু আমাদের শরীরে প্রচুর রয়েছে। ঠিক আছে, আর এরকম সাইন্যাপস যত আমাদের ব্রেনে অ্যাক্টিভ হবে, তত তার স্মৃতিশক্তির ক্ষমতা তত তার বাড়বে। ঠিক আছে, এখানে আমরা দেখছি একটি মিশ্র গ্রন্থি কোনটা? অগ্নাশয় কিন্তু একটি মিশ্র গ্রন্থি। দেহের কঠিনতম অংশ কোনটা? যেটা কিন্তু সব থেকে আমাদের দেহের কিন্তু কঠিনতম অংশ হলো দাঁতের এনামেল, যেটা কিন্তু হাড়ের থেকেও শক্ত। ঠিক আছে, আমাদের দেহের যে ব্যস্ততম অঙ্গ কোনটা? যে কিন্তু সব সময় চলে। সে যদি 1 মিনিটের জন্য বিশ্রাম নেয় তো ব্যাস, শরীর শেষ, যেটা হচ্ছে হৃৎপিণ্ড। ঠিক আছে, হৃৎপিণ্ডের কাজ হচ্ছে আমাদের রক্তগুলোকে সারা শরীরে পাম্পের মাধ্যমে ছড়িয়ে দেওয়া। পরবর্তী যেটা আছে, শরীরে তাৎক্ষণিক যে শক্তির যোগান দেয় সেটা কোনটা? সেটা কিন্তু লিভার। ঠিক আছে, দেহের শক্তিশালী পেশি কোনটা? যেটা কিন্তু আমাদের শরীরে সব থেকে বেশি শক্তিশালী হতে হচ্ছে চোয়ালের যে পেশি রয়েছে। ঠিক আছে, সেটাই কিন্তু আমাদের শরীরের মুখের সব থেকে শক্তিশালী পেশি। অবশ্যই তোমাদের যদি ভালো লাগে এই ধরনের ডিটেল ক্লাস, তাহলে কিন্তু অবশ্যই তোমাদেরকে শেয়ার করতে হবে। শেয়ার না করলে কিন্তু তোমাদের এটা সমস্যা তৈরি হবে। ঠিক আছে, তো অবশ্যই তোমরা যত বেশি সংখ্যক শেয়ার করবে, তখনই কিন্তু তোমাদের এত বেশি সংখ্যক ক্লাস কিন্তু চলে আসবে আমাদের এই চ্যানেলে। ঠিক আছে, গুরুত্বপূর্ণ ইনফরমেশন যেটা তোমাদের দিয়ে রাখি, যেটা হচ্ছে এনটিপিসি গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েটের লেভেলের এক্সামিনেশন, যেটা কিন্তু আমাদের জুন মাসেই হতে যাচ্ছে। এই জুন মাস ছাড়া কিন্তু এক্সাম কোনোভাবেই পিছানো সম্ভব নয়, তার কারণ পরবর্তী এসএসসি ক্যালেন্ডার রিলিজ হবে এবং এসএসসি ব্যাক টু ব্যাক তাদের কোশ্চেনগুলো এক্সামগুলো কিন্তু নিতে থাকবে। ঠিক আছে, সুতরাং এনটিপিসির একমাত্র যে সুযোগ হচ্ছে, যেটা হচ্ছে জুন জুলাই মাস। এই জুনের মাসেই কিন্তু তোমাদের এক্সাম হবে গ্র্যাজুয়েট লেভেল, এবং আন্ডার গ্র্যাজুয়েটের এক্সাম কিন্তু জুলাই মাসের দিকে চলে যাবে। সুতরাং তোমরা কিন্তু এখনো পর্যন্ত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যদি না পড়ে থাকো, এখনো পর্যন্ত কিন্তু তোমরা ভুল করছো, চরম ভুল। এখান থেকেই প্রশ্ন কিন্তু তোমাদের 2024-এ যে সমস্ত এক্সাম হয়েছে, আরআরবির সমস্ত এক্সামে কিন্তু অলরেডি কমন চলে এসেছে। অবশ্যই তোমরা কিন্তু এটা স্কিপ করতে পারবে না। এখানে 5000 প্লাস কিন্তু প্রশ্ন রয়েছে, 300টা পেজ রয়েছে। এটা হচ্ছে লাস্ট এক্সাম হয়েছিল 2020-21-এ। এখানে 300টা পেজের মধ্যে কভার করা রয়েছে 5000 প্লাস কিন্তু জিকে কোশ্চেন, কারণ 133টা শিফটে তোমাদের এক্সামটা হয়েছিল। এই সমস্ত কোশ্চেনগুলো তোমরা যদি করে যাও, এখান থেকে ম্যাক্সিমাম কিন্তু জিকে কোশ্চেন কিন্তু তোমাদের 100% এখান থেকে কমন আসবে। অবশ্যই তোমরা রিলেট করে পড়বে, তাহলে কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন
তোমাদের কমন পাওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে। যেমনটা আমাদের ক্লাসে কিন্তু আমরা করিয়ে থাকি, একটা কোশ্চেন বলেই তো তার ডিটেল এক্সপ্লেনেশন কিন্তু আমরা বলে থাকি। তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলে কিন্তু এরই সলিউশন পেয়ে যাবে। এছাড়া পরবর্তী শিফটগুলো কিন্তু এআইআর একাডেমিতে পেয়ে যাবে। যাদের প্রয়োজন আছে এই পিডিএফটা কালেক্ট করা, তারা কিন্তু দুটো পিডিএফে এই পিডিএফটা পেয়ে যাবে। অবশ্যই তোমরা কিন্তু পেয়ে যাবে 300টা পেজ, যেখানে কিন্তু তোমরা 99 টাকা পে করে কমপ্লিট কিন্তু এই এনটিপিসি প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেনটা পেয়ে যাবে, যেটা কিন্তু এখানে নাম্বার দেওয়া রয়েছে 9593142593। এই নম্বরে তোমরা যোগাযোগ করে নেবে। এছাড়া সম্প্রতি আমরা দেখেছি রেলের যে সমস্ত এক্সাম 2024-এ হয়েছে, সব থেকে বেশি ফোকাস করা হয়েছে রেলের পক্ষ থেকে কারেন্ট অ্যাফেয়ার্সের উপর। প্রচন্ড পরিমাণে কিন্তু ফোকাস করা হয়েছে কারেন্টে। সুতরাং তোমরা কিন্তু যদি আগামী যে কোনো এক্সাম দেবে রেলওয়ের, কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু তোমরা ছাড়তে পারবে না। এখান থেকে প্রশ্ন 100% কিন্তু আসবে, এবং একটা ফিক্সড মানে একদম কোশ্চেন রয়েছে, যেটা হচ্ছে যদি 40টা তোমাদের এনটিপিসির এক্সামে তোমাদের জিকে কোশ্চেন রয়েছে, তার মধ্যে থেকে তোমরা মেনে নাও 10টা প্রশ্ন কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু শিফটে থাকবেই, তোমরা যে শিফটে এক্সাম দাও না কেন। সুতরাং আমরা কিন্তু অলরেডি কিন্তু অনেক প্রশ্ন কমন দিয়ে এসেছি, প্রায় 80%-এর উপর কিন্তু আমরা কমনের রেকর্ড করেছি, যেটা কিন্তু অলরেডি 2024 এবং এসএসসি এবং রেল 2 এক্সামে। এখানে যেটা রয়েছে জিস্ট, যেটা কিন্তু 50টা পেজের মধ্যে রয়েছে। এখানে রয়েছে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা কিন্তু 2024-এর একদম জিস্ট, যেখান থেকে প্রশ্ন কিন্তু 100% তোমরা এখানে ডাইরেক্ট কিন্তু কমন পাবে। এবং এর সাথে সাথে পাবে যেটা হচ্ছে প্রতি মাসের 100টা টপ 100 কোশ্চেন রয়েছে, যেটা জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত 2024-এর 1200 কোশ্চেন পাবে। তার সাথে পাবে এই 50টা পেজের জিস্ট, যেটা লাস্ট টাইম রিভিশনের জন্য হেল্প করবে। এই কমপ্লিট 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা পেয়ে যাচ্ছ ₹80, অর্থাৎ 80 টাকা দিয়ে তোমরা কিন্তু এই কারেন্ট অ্যাফেয়ার্সটা পেয়ে যাবে। এখানে প্রতি লাইনে লাইনে কিন্তু প্রশ্ন রয়েছে, তোমরা যেমনটা দেখতে পাচ্ছ। তোমরা অবশ্যই ডেমো পিডিএফ দেখতে পারবে হোয়াটসঅ্যাপ নম্বরে। ওকে, তো যাদের যাদের প্রয়োজন আছে 80 টাকা পে করে কারেন্ট অ্যাফেয়ার্স 2024 তোমরা পেয়ে যাবে। শুধু 24 পড়লেই কিন্তু হবে না, 2025-এরটাও কমপ্লিট করতে হবে। যদি তোমাদের এক্সাম জুন মাস পর্যন্ত হয়, তাহলে কিন্তু মে মাস পর্যন্ত তোমাদের কমপ্লিট করতে হবে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য। অবশ্যই তোমরা যেটা দেখছো, এটা হচ্ছে আমাদের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ মাসের যে কারেন্ট অ্যাফেয়ার্সের এটা মান্থলি পিডিএফ যেটা রয়েছে। এই কারেন্ট অ্যাফেয়ার্সের যে পিডিএফ রয়েছে, এখানে টোটাল নাম্বার অফ কোশ্চেনের যদি কথা বলি, 450-র ওপর কিন্তু এখানে প্রশ্ন রয়েছে প্রতি মাসে। ঠিক আছে, তো এখানে এতগুলো কোশ্চেন, তার কারণ হচ্ছে এখানে এসএসসির টিয়ার 1, টিয়ার 2 কে ফোকাস করা হয়েছে। রেলের জন্য সিবিটি 1, সিবিটি 2 কে ফোকাস করা হয়েছে। আমাদের রাজ্যের পিএসসি এবং ডব্লিউবিসিএস এর মতো এক্সামগুলোকে কিন্তু ফোকাস করেই এই পিডিএফ এর কারেন্ট অ্যাফেয়ার্সগুলোকে রেডি করা হয়েছে, যাতে সকলের জন্য হেল্প হয়ে যায় সিঙ্গেল পিডিএফে। তার জন্যই 2025-এর যে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত যে কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, সেটা তোমরা এখানে দেখতেই পাচ্ছ। এই যে পিডিএফ এর প্রাইস আছে শুধুমাত্র 55 টাকা। 55 টাকা কিন্তু এখানে প্রাইস রয়েছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের 2025-এ। অবশ্যই কিন্তু এখানে পেজ সংখ্যা যদি বলি, 30টা থেকে 32টা পেজের মধ্যে প্রতি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু কভার আপ হয়ে যাবে। আর কমন যদি তোমাদের টেনশন থাকে কমন আসবে কিনা, আমি তোমাদের 100% গ্যারান্টি দিচ্ছি যে 80%-এর ওপর কিন্তু তোমাদের এখান থেকে কমন 100% আসবে। ঠিক আছে, তো এটা কিন্তু আমরা প্রিভিয়াস ইয়ারও দিয়ে এসেছি, এখনো দিয়ে আসবো। এখন তো আরো বেশি আসার সম্ভাবনা রয়েছে, যেহেতু তোমাদের নাম্বার অফ কোশ্চেন এখানে বেশি রয়েছে। এছাড়া আমাদের কাছে যেটা রয়েছে জীবন বিজ্ঞান অর্থাৎ বায়োলজির লাস্ট 10 বছরের আরআরবির সমস্ত এক্সামকে আমরা মাথায় রেখে, তাদের সমস্ত এক্সামকেই কিন্তু আমরা নিয়েছি। রেলের যত এক্সাম রয়েছে, এছাড়া এসএসসির কিছু পার্টিকুলার এক্সাম রয়েছে, তাদেরকে নেওয়া হয়েছে। এই সমস্ত কোশ্চেনগুলো, বায়োলজির যে সমস্ত প্রশ্নগুলো চ্যাপ্টার ওয়াইজ কিন্তু এখানে রাখা রয়েছে, তোমরা এখানে দেখতেই পাচ্ছ সেটা। সমস্ত চ্যাপ্টারে কিন্তু বিষয় ভিত্তিক এখানে কিন্তু রাখা রয়েছে কোশ্চেনগুলোকে। এই যে পিডিএফটা, এখানে কিন্তু তোমাদের মোটামুটি 70টা পেজ কিন্তু টোটাল রয়েছে। 70টা পেজের মধ্যে কিন্তু কভার করা রয়েছে বায়োলজি কোশ্চেন পেপারটা। এখানে টোটাল কিন্তু 1250 প্লাস নাম্বার অফ কোশ্চেন রয়েছে। এখানে কিন্তু তোমাদের যে কোশ্চেনগুলো রয়েছে, এগুলো তোমরা পেয়ে যাচ্ছ শুধুমাত্র ₹60। 60 টাকা দিয়ে কিন্তু এই পিডিএফটা তোমরা কিন্তু সকলে এটা অ্যাক্সেস করতে পারবে, যাদের প্রয়োজন আছে। এটা তাদের জন্য হেল্প করবে আগামী দিনে, যারা কিন্তু এএলপি দেবে, টেকনিশিয়ান দেবে, জেই দেবে এবং রেলের গ্রুপ ডি এক্সাম দেবে। তাদের সকলের জন্য হেল্প করবে, কারণ এখানে সায়েন্সের পোর্শন যে এক্সামে বেশি থাকে, সেখানে কিন্তু রেলের এক্সামে এটা ভালো মাত্রায় কিন্তু হেল্প করবে বায়োলজির জন্য এটা। এছাড়া 2024-এর আরপিএফ এসআই যে কোশ্চেনের অ্যান্সারগুলো, 15টা শিফটে এক্সামটা হয়েছিল। এই 15টা শিফটে চ্যাপ্টার ওয়াইজ, অর্থাৎ যে সাবজেক্ট ওয়াইজ তোমাদের কিন্তু এখানে রাখা রয়েছে, চ্যাপ্টার ওয়াইজ নয়, সাবজেক্ট ওয়াইজ রাখা হয়েছে। যেমন আমরা বুক অ্যান্ড অথর থেকে দেখছি, আমাদের পুরস্কার সম্মান দেখবো, আমরা বুক অথর দেখবো, আর্ট অ্যান্ড কালচার দেখবো। এইভাবে কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স, এমনকি তোমাদের স্ট্র্যাটেজিকে, ঠিক আছে, আমাদের গভর্নমেন্টের স্কিম, সমস্ত কোশ্চেনগুলোকে কিন্তু চ্যাপ্টার ওয়াইজ এরকমভাবে তোমাদের রাখা রয়েছে সাবজেক্ট ওয়াইজ। তো এইভাবে কিন্তু তোমরা অবশ্যই দেখতে পারো। এখানে 55টা পেজের মধ্যে কভার করা রয়েছে আরপিএফ এসআই 2024-এ হয়ে যাওয়া জিকে কোশ্চেনগুলোকে, যার প্রাইস রয়েছে শুধুমাত্র 35 টাকায় কিন্তু তোমরা পেয়ে যাবে এই আরপিএফ এসআই এর কোশ্চেনগুলো। ঠিক আছে, এগুলো সবই কিন্তু প্রিন্টেবল ফরম্যাট অবশ্যই।
আর এখান থেকে কিন্তু প্রশ্ন, কিন্তু এই যে প্রশ্নগুলো এসেছে না 2024-এ, এগুলো এনটিপিসি 5000 প্লাস যে পিডিএফটা ফার্স্টেই বলেছিলাম, ওই যে 133টা শিফটের সলিউশন যেটা আমরা করছিলাম, সেখান থেকে কিন্তু এই পিডিএফ থেকে কিন্তু আমাদের এই আরপিএফ এসআইতে অলরেডি কিন্তু অনেক প্রশ্ন অলরেডি চলে এসেছে, রিপিট হয়েছে। আবার আরপিএফ এর প্রশ্ন কিন্তু আগামী দিনে এনটিপিসির এক্সামে কিন্তু কমন তোমরা পেতে চলেছ। সুতরাং এগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ার অবশ্যই পড়তে হবে। যে কোনো এক্সামকে ভালোভাবে জানার জন্য তার প্রিভিয়াস ইয়ারের গুরুত্ব প্রচণ্ড পরিমাণে রয়েছে। সুতরাং তোমাদের যাদের যে কোনো পিডিএফ এর প্রয়োজন হলে এই নাম্বারে যোগাযোগ করবে, ডেসক্রিপশন বক্সে তোমাদের লিঙ্ক দেওয়া থাকবে। এই সমস্ত পিডিএফ অ্যাভেলেবেল রয়েছে। এবং যারা সামনে 2026-এর জিডি কনস্টেবলের জন্য টার্গেট করছো, অনেক মাত্রায় কিন্তু তোমাদের ভ্যাকেন্সি আসতে যাচ্ছে জিডি কনস্টেবলে। 2024-এর জিডি কনস্টেবলের যে কোয়েশ্চেনগুলো ছিল সেগুলো শিফট ওয়াইজ বাংলা ভাষায় 50 টাকায় তোমরা পেয়ে যাবে 53টা শিফটের সলিউশন। এবং 2025-এরটা তোমাদের সাবজেক্ট ওয়াইজ রেডি হচ্ছে, কিছুদিনের মধ্যে সেটা অ্যাভেলেবেল হবে। এবং তোমাদের এক্সামও কিন্তু এখন অনেক দেরি আছে। তা সত্ত্বেও তোমরা যদি এখন থেকে ভালো করে প্রস্তুতি নাও, তাহলে 100% স্কোর করতে পারবে। 100% না হলেও 90% স্কোর করতে পারবে, ভালো স্কোর করতে পারবে এবং ভালো মাত্রায় কিন্তু তোমরা গভর্নমেন্ট জবটা নিতে পারবে। ঠিক আছে, অবশ্যই সেটা তোমরা দেখতে পারো। সুতরাং যাদের যেটা প্রয়োজন আছে অবশ্যই ডেসক্রিপশন বক্সে তোমরা যোগাযোগ করে নেবে। কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে, এনটিপিসিটা 5000 প্লাস কিন্তু কোয়েশ্চেন রয়েছে, তোমরা এগুলো দেখে নিও। পরবর্তী আমাদের যে কোয়েশ্চেন রয়েছে, কোন বর্ণের আলোর উপস্থিতিতে সালোক সংশ্লেষ বন্ধ হয়ে যায়? তো সালোক সংশ্লেষ বন্ধ হয়ে যায় যেটা কিন্তু নীল আলোর জন্য কিন্তু সালোক সংশ্লেষ হয় না। এই যে ফটোসিনথেসিস রয়েছে এটা সব থেকে বেশি হয়ে থাকে কোন আলোয়, সেটা তোমরা অবশ্যই জানাবে। এখানে আমরা দেখে নিই তাও যে লাল এবং বেগুনি বর্ণের যে আলো রয়েছে, এই যে বর্ণ দুটো আলো রয়েছে এই দুটোতে কিন্তু সালোক সংশ্লেষ সবচেয়ে বেশি মাত্রায় কিন্তু কার্যকরী হয়। সব থেকে বেশি কিন্তু হয়ে থাকে সালোক সংশ্লেষ লাল এবং বেগুনি বর্ণের আলোতে, কিন্তু নীল বর্ণের আলোতে সালোক সংশ্লেষ কিন্তু হয় না। পরবর্তী প্রশ্ন যেটা আছে, আর সালোক সংশ্লেষের জন্য প্রয়োজনীয় উপাদানগুলো কি কি? অবশ্যই সূর্যালোক, সূর্যালোকের সাথে অবশ্যই কার্বন ডাইঅক্সাইড, তাই না? তার সাথে আছে কি? অবশ্যই জল থাকবে। তো এই সমস্তগুলো আমাদের যুক্ত হয়ে কিন্তু সালোক সংশ্লেষটা কমপ্লিট হয়ে থাকে। এবং সালোক সংশ্লেষের পর কি হয়, যে শক্তিটা রয়েছে এই শক্তিটা আমাদের যে উদ্ভিদ রয়েছে সেই উদ্ভিদ কি হয়, তার শরীরে এটা ফলের মধ্যে, কখনো কখনো বীজের মধ্যে বা ফুলের মধ্যে তারা কিন্তু সঞ্চিত রাখে এবং যে গ্যাসটা নির্গত হয় সেটা হচ্ছে অক্সিজেন, তারা কিন্তু সেটা মুক্ত করে দেয়। পরবর্তী যেটা আছে, আন্তর্জাতিক নারী দিবস এটা কোন দিনে পালিত হয়? আন্তর্জাতিক নারী দিবস যেটা কিন্তু আমরা অনেকেই জানি 8ই মার্চ কিন্তু পালন করা হয় আন্তর্জাতিক নারী দিবস। পরবর্তী আমরা দেখে নেব যে 2 জানুয়ারি কিন্তু আমরা পালন করি বিশ্ব জনসংখ্যা নিয়ন্ত্রণ দিবস। 2 ফেব্রুয়ারি আমরা পালন করি বিশ্ব জলাভূমি দিবস, ওয়ার্ল্ড ওয়েটল্যান্ডস ডে। এছাড়া আমাদের রয়েছে যেটা রয়েছে এটা তোমাদের 8ই ফেব্রুয়ারি, যেটা কিন্তু তোমাদের সরি এটা 8 নয় 4 ফেব্রুয়ারি তোমাদের রয়েছে, যেটা কিন্তু বিশ্ব ক্যান্সার দিবস কিন্তু আমরা পালন করে থাকি। ক্যান্সার দিবস 8ই নয় 4ই ফেব্রুয়ারি কিন্তু আমরা পালন করি। বিশ্ব সামাজিক ন্যায় বিচার দিবস কিন্তু আমরা 20 ফেব্রুয়ারি এটা পালন করে থাকি। এবং 21শে ফেব্রুয়ারি কিন্তু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, যেটা কিন্তু আমরা পালন করি। এছাড়া আমরা রয়েছে বিশ্ব যে ব্রেইল ডে রয়েছে, যেটা কিন্তু বিশ্ব বই দিবস, যেটা রয়েছে আমাদের 3 মার্চ আমরা পালন করি। আন্তর্জাতিক নারী দিবস আমরা 8ই মার্চ পালন করে থাকি। তো এই সমস্ত গুরুত্বপূর্ণ যেগুলো রয়েছে সেগুলো আমরা দেখে নিলাম। অবশ্যই তোমরা সকলে একটু লাইক করে দিও এবং ব্যাকগ্রাউন্ডটা যদি ভালো লাগে অবশ্যই সেটা বলবে। পরে যে প্রশ্ন আমাদের রয়েছে সেটা, কোন ভিটামিনকে হরমোন রূপে গণ্য করা হয়ে থাকে? তো গণ্য করা যায় হরমোন রূপে কোন ভিটামিনকে, যেটাকে কিন্তু ভিটামিন ডি কে কিন্তু বলা হয়। এবং ভিটামিন ডি যেটা কিন্তু আমরা বলে থাকি ক্যালসিফেরল। ঠিক আছে, ভিটামিন ডি এর অভাবে ছোটদের কিন্তু রিকেট এবং বড়দের অস্টিওম্যালেশিয়া কিন্তু রোগ লক্ষণ প্রকাশ পায়। ঠিক আছে, এই সমস্ত কোশ্চেনগুলো আমাদের দেখে রাখতে হবে। এছাড়া আমরা দেখে নেব সমস্ত ভিটামিন সম্পর্কে। ভিটামিন, আচ্ছা ভিটামিন শব্দটা আমাদের প্রথম ব্যবহার করেছিলেন কে? ক্যাসিমির ফ্রাঙ্ক। ঠিক আছে, ক্যাসিমির, তিনি কিন্তু ভিটামিন শব্দটা তো প্রথম চালু করেন আর কি। তো এখানে আমাদের যেটা রয়েছে ভিটামিন এ, যেটা রয়েছে রাতকানা রোগ লক্ষণ কিন্তু প্রকাশ পায় এই ভিটামিন এর অভাবে। প্রিনোডার্মা, তারপরে আমাদের রয়েছে কেরাটোম্যালেশিয়া, এগুলো সবই কিন্তু ভিটামিন এ, অর্থাৎ যার রাসায়নিক নাম রেটিনল। ভিটামিন বি1, যার অভাবে কিন্তু বেরি রোগ লক্ষণ প্রকাশ পায় ভিটামিন বি1, যার রাসায়নিক নাম হচ্ছে কি থায়ামিন। বি2 অর্থাৎ রাইবোফ্লাভিন, যার অভাবে কিন্তু স্টোমাটাইটিস, গ্লোসাইটিস এই সমস্ত রোগ লক্ষণ কিন্তু দেখা যায়। এছাড়া ভিটামিন বি3, যেটা কিন্তু আমাদের প্লেগ্রা রোগ লক্ষণ দেখা যায়। ভিটামিন 6 পাইরিডক্সিন, যেটা হচ্ছে নিউরোপ্যাথি রোগ লক্ষণ দেখা যায়। এছাড়া ভিটামিন 7 রয়েছে যেটা হচ্ছে আমাদের বি7 রয়েছে, যেটা কিন্তু আমাদের রয়েছে ডার্মাটাইটিস এবং অ্যান্টেরিয়াস। এছাড়া ভিটামিন বি12, যেটা কিন্তু সাইনাকোবালামিন আমরা বলে থাকি, এবং এটার অভাবে কিন্তু অ্যানিমিয়া বা রক্তাল্পতা রোগ লক্ষণ কিন্তু দেখা যায়। ঠিক আছে, এই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, ভিটামিন থেকে প্রশ্ন অবশ্যই আসে তোমাদের। ঠিক আছে, যারা যারা এক্সাম দিতে যাচ্ছ রেলের, অবশ্যই এই চ্যাপ্টারটা দেখে যাবে। আর এই চ্যাপ্টারটা আমাদের চ্যানেলে কিন্তু অলরেডি কিন্তু করানো রয়েছে একদম ডিটেলস ক্লাস। ঠিক আছে,
তোমরা চাইলে অবশ্যই তোমরা একটু প্লেলিস্টে চেক আউট করে নেবে বা সার্চ করে নেবে ভিটামিনস বাই অল ইন্ডিয়া র্যাঙ্কার্স বলে, ঠিক আছে। তো চলো পরবর্তী আমাদের যেটা আছে ভিটামিন সি, যেটার রাসায়নিক নাম হচ্ছে আমাদের অ্যাসকর্বিক অ্যাসিড, যার অভাবে কিন্তু আমরা স্কারভি দেখতে পারি। এবং ভিটামিন সি কিন্তু সকল প্রকার টক যে ফল রয়েছে সেই টক ফলে কিন্তু আমরা পেয়ে যাই ভিটামিন সি। ভিটামিন ডি হচ্ছে রিকেট এবং অস্ট্রিওম্যালেশিয়া হয়ে থাকে, যেটা হচ্ছে ক্যালসিফেরল। এবং ভিটামিন ই, যেটাকে আমরা বলি টোকোফেরল, যার অভাবে কিন্তু বন্ধ্যাত্ব রোগ লক্ষণ দেখা যায়। এবং ভিটামিন কে রয়েছে, যেটার রাসায়নিক নাম হচ্ছে ফাইলোকুইনন, যার অভাবে কিন্তু রক্তক্ষরণ হয়ে থাকে, ঠিক আছে। মানে রক্তক্ষরণ হয়ে থাকে না, মানে রক্ত যখন ক্ষরিত হয়, মানে রক্ত তঞ্চনে সাহায্য করে, যেটাকে আমরা বলি। রক্ত যদি আমাদের শরীরে কোনো জায়গায় কেটে যায়, সেই জায়গাটা সঙ্গে সঙ্গে সেটা জমাট বাঁধিয়ে দেওয়ার কাজ করে এই ভিটামিন কে। তার ফলে কি হয়, আমাদের শরীর থেকে রক্তটা বেরিয়ে যেতে পারে না, ঠিক আছে। তো এটাই হচ্ছে এর কাজ। তো রক্ত বন্ধ করাই হচ্ছে এর কাজ। পরবর্তী আমাদের যে প্রশ্ন আছে, ভালো লাগলে লাইক করে দিও। ফুসফুসের যে বায়ু, এটা কোন যন্ত্রের মাধ্যমে মাপা হয়? তো আমরা জানি যে ফুসফুসের মধ্যে যে বায়ু মাপা হয়, যেটা কিন্তু স্পাইরোমিটারের মাধ্যমে কিন্তু এটা ফুসফুসের বায়ু কিন্তু মাপা হয়ে থাকে। এবং আমরা দেখে নেবো যে সমস্ত মাপক যন্ত্রগুলো রয়েছে না, পরিমাপক যন্ত্র, সেগুলো থেকে আসে। যেমন রেন গেজের মাধ্যমে কি করি আমরা, অবশ্যই বৃষ্টি পরিমাপ করে থাকি। পেরিস্কোপের মাধ্যমে কি করি, যেটা কিন্তু সমতল থেকে উঁচু কোনো বস্তুকে দেখার জন্য আমরা এটা ব্যবহার করে থাকি। যেটা রয়েছে আমাদের ভিস্কোমিটার, যেটা কিন্তু সান্দ্রতা মাপার জন্য ব্যবহার করা হয় তরলের। এবং যেটা রয়েছে ল্যাক্টোমিটার, যেটা কিন্তু দুধের যে আপেক্ষিক ঘনত্ব সেটা মাপার জন্য ল্যাক্টোমিটার ব্যবহার করা হয়। আর দুধের মধ্যে অবশ্যই আমাদের এটা ল্যাকটোজ। আচ্ছা, পরবর্তী যেটা রয়েছে ম্যানোমিটারের মাধ্যমে কিন্তু আমরা গ্যাসের চাপ মাপি। আবার বায়ুর চাপও কিন্তু মাপা হয় কিসের মাধ্যমে, ব্যারোমিটারের মাধ্যমে মাপা হয় কিন্তু বায়ুর চাপ। এবং গ্যাসের চাপ মাপা হয় কিন্তু ম্যানোমিটারের মাধ্যমে, ঠিক আছে। আচ্ছা, এখানে রয়েছে কি রিফ্র্যাক্টোমিটার, যেটা কিন্তু প্রতিসরাঙ্ক মাপার জন্য এটা ব্যবহার করা হয়। নেক্সট আমাদের আছে, এছাড়া সমুদ্রের গভীরতা মাপার জন্য আমরা ফ্যাদোমিটার ব্যবহার করি, ঠিক আছে। উচ্চতা মাপার জন্য যেটা অল্টিমিটার ব্যবহার করা হয়। পরবর্তী যেটা রয়েছে, ভারতের নাগরিকত্ব আইন, এটা কবে চালু করা হয়েছিল? ভারতের নাগরিকত্ব আইন চালু করা হয়েছিল কত সালে? গুরুত্বপূর্ণ, 1955 সালে কিন্তু ভারতের নাগরিকত্ব আইন কিন্তু চালু করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন আছে, কোন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয়ে থাকে? তো পেট্রো রসায়ন শিল্পকে কিন্তু বলা হয়ে থাকে উদীয়মান শিল্প। এখানে আমাদের এটা রাইট অ্যান্সার হয়ে যাবে। যারা জানো অবশ্যই তোমরা অ্যান্সার করার চেষ্টা করবে আমার আগে ভিডিওটা পজ করে। পরবর্তী প্রশ্ন আছে, জাতীয় এইডস গবেষণা কেন্দ্রটি এটা কোথায় অবস্থান করছে? এটা কিন্তু মহারাষ্ট্রে। কোথায় অবস্থান করছে? পুনে মহারাষ্ট্রতে অবস্থান করছে জাতীয় এইডস গবেষণা কেন্দ্র। আমরা এখানে যে সমস্ত আমাদের রিসার্চ সেন্টারগুলো রয়েছে, যেমন আমাদের কৃষি গবেষণা রিসার্চ সেন্টার রয়েছে, যেটা হচ্ছে আমাদের অবস্থান করছে এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট, যেটা কিন্তু নিউ দিল্লিতে অবস্থান করছে, নয়াদিল্লি। কেন্দ্রীয় ধান গবেষণা কেন্দ্র অবস্থান করছে উড়িষ্যার কটকে। কেন্দ্রীয় আলু গবেষণা কেন্দ্র অবস্থান করছে কোথায়? সিমলাতে। আমাদের রয়েছে কেন্দ্রীয় যে আখ গবেষণা কেন্দ্র, যেটা কিন্তু কোয়েম্বাটুরে অবস্থান করছে। কেন্দ্রীয় তামাক গবেষণাগার অবস্থান করছে রাজামন্দ্রিতে। কেন্দ্রীয় সড়ক গবেষণাগার নিউ দিল্লিতে অবস্থান করছে এবং চিনি গবেষণাগার অবস্থান করছে কানপুর, উত্তরপ্রদেশ। পরবর্তী যে প্রশ্ন আছে আমাদের, অ্যাসেজ যে টার্মটা রয়েছে বা যে কথাটি রয়েছে, এটা কোন খেলার সাথে সম্পর্কিত বা যুক্ত? এখানে কিন্তু আমরা ক্রিকেট, এটা আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। আর তোমাদের বলে রাখি যে এই যে বিভিন্ন টার্মগুলো রয়েছে খেলার সাথে যুক্ত টার্ম, বা কোন খেলায় কোন কাপ দেওয়া হয়, এই রিলেটেড ডিটেল ক্লাস কিন্তু অলরেডি দেওয়া রয়েছে, যেগুলো এসএসসির বিভিন্ন এক্সামে অলরেডি চলে এসেছে। অবশ্যই তোমরা সেই ক্লাসগুলো দেখে নেবে, অলরেডি প্লেলিস্টে দেওয়া রয়েছে। চলো পরবর্তী আমাদের যে প্রশ্ন আছে, রবি কীর্তি কার সভাকবি ছিলেন? রবি কীর্তি কিন্তু ছিলেন দ্বিতীয় পুলকেশীর কিন্তু সভাকবি ছিলেন এই রবি কীর্তি। এই রবি কীর্তির যে আইহোল প্রশস্তি ছিল, তার সম্পর্কে কিন্তু এই দ্বিতীয় পুলকেশীর সম্পর্কে কিন্তু আমরা জানতে পারি রবি কীর্তির এই আইহোল প্রশস্তি থেকে, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন আছে। আচ্ছা, আমরা একটু দেখে নেব যে কে কার সময় যেমন ছিলেন। যেমন সমুদ্রগুপ্তের যে সভাকবি ছিলেন তিনি কিন্তু হরিসেন ছিলেন, এবং হরিসেনের এলাহাবাদ প্রশস্তি থেকে কিন্তু আমরা সমুদ্রগুপ্তের সম্পর্কে জানতে পারি। সমুদ্রগুপ্তকে কিন্তু ভারতের নেপোলিয়ান বলা হয়, ঠিক আছে। অবশ্যই তিনি কিন্তু কবিরাজ নামেও কিন্তু খ্যাত ছিলেন, ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্ন যেটা আমাদের রয়েছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্য, তার কিন্তু সভাকবি ছিলেন কালিদাস। আর এই কালিদাসের কিন্তু বিভিন্ন গ্রন্থগুলো পরীক্ষায় আছে, অভিজ্ঞান শকুন্তলম, মালগী পাঙ্গি মিত্রম, রঘুবংশম, কুমার সম্ভবম। তো এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু এসে থাকে। পরে আমরা দেখছি দ্বিতীয় পুলকেশী, যেটা কিন্তু রবি কীর্তি ছিলেন, আইহোল প্রশস্তি থেকে জানতে পারছি। হর্ষবর্ধনের সময় কিন্তু ছিলেন বাণভট্ট, যিনি কিন্তু হর্ষচরিতের রচয়িতা। কনিষ্কের সময় কিন্তু যিনি ছিলেন তিনি হচ্ছেন নাগার্জুন। অশ্বাঘোষ ইনারা ছিলেন। আকবরের সময় কিন্তু ছিলেন আবুল ফজল, আইনি আকবরী গ্রন্থের রচয়িতা ছিলেন আবুল ফজল। এছাড়া রয়েছে আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজির সময় কিন্তু ছিলেন
আমির খসরু, যাকে কিন্তু ভারতের তোতা পাখি বলা হয়। ঠিক আছে, আর এটা বলেছিলেন কি, অবশ্যই আলাউদ্দিন খলজি এই উপাধিটা তাকে দিয়েছিলেন। ঠিক আছে, চলো, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, অবশ্যই শেয়ার কিন্তু করা যায়। ঠিক আছে, পরের আমাদের যে কোয়েশ্চেন যেটা রয়েছে, এবং তোমরা কিন্তু এআইআর একাডেমি ইউটিউব চ্যানেলটা ফলো করে রাখবে, এখানে কিন্তু তোমরা এনটিপিসি পরবর্তী যে শিফটগুলো কিন্তু পেয়ে যাবে। পরবর্তী আমাদের প্রশ্ন যেটা আছে, রোভার্স কাপ এটা কোন খেলার সাথে সম্পর্কিত? রোভার্স কাপ আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে ফুটবলের সাথে সম্পর্কিত হচ্ছে রোভার্স কাপ। এখান থেকে আমরা দেখে নেব যে সমস্ত খেলার টার্ম আমাদের ট্রফিগুলো রয়েছে বা কাপগুলো রয়েছে। যেমন আগা খান কাপ, এটা কিন্তু হকির সাথে সম্পর্কিত। অমৃত দেবন কাপ, যেটা কিন্তু ব্যাডমিন্টনের সাথে সম্পর্কিত। এসএইচ কাপ ক্রিকেটের সাথে সম্পর্কিত। অস্ট্রেলিয়ান ওপেন, আচ্ছা, এই যে অস্ট্রেলিয়ান ওপেন রয়েছে এটা কিন্তু লন টেনিসের সাথে সম্পর্কিত। অগাস্টা মাস্টার্স, এটা কিন্তু গলফের সাথে সম্পর্কিত। আজলান শাহ কাপ, যেটা কিন্তু হকির সাথে সম্পর্কিত, এবং বান্দারকার ট্রফি, যেটা ফুটবলের সাথে সম্পর্কিত। নেক্সট কোয়েশ্চেন আছে, জিম করবেট ন্যাশনাল পার্ক এটা কোন রাজ্যে অবস্থান করছে? অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন, অনেকবার এসেছে, আমরা সকলে এটা জানি। উত্তরাখণ্ডে অবস্থান করছে জিম করবেট ন্যাশনাল পার্ক। কোথায়? উত্তরাখণ্ডে। পরবর্তী প্রশ্ন যেটা আমরা দেখব, যে জিম করবেট ন্যাশনাল পার্ক উত্তরাখণ্ডে, বন্দিপুর জাতীয় উদ্যান অবস্থান করছে কর্ণাটকে, বেটলান যে আমাদের ন্যাশনাল পার্ক রয়েছে যেটা কিন্তু ঝাড়খণ্ডে অবস্থান করছে, বান্ধবগড় জাতীয় উদ্যান অবস্থান করছে মধ্যপ্রদেশে। আর মধ্যপ্রদেশে তো অনেকগুলোই আমাদের জাতীয় উদ্যান রয়েছে, সব থেকে বেশি কিন্তু মধ্যপ্রদেশে রয়েছে, যেহেতু বনভূমির সংখ্যা এখানে বেশি রয়েছে। ঠিক আছে, আচ্ছা, দাচিগ্রাম জাতীয় উদ্যান এটা অবস্থান করছে জম্মু অ্যান্ড কাশ্মীরে, কিস্টওয়ারও কিন্তু জম্মু অ্যান্ড কাশ্মীরের দিকে। এছাড়া রয়েছে দুধওয়া ন্যাশনাল যে জাতীয় উদ্যান রয়েছে, ন্যাশনাল পার্ক রয়েছে, যেটা উত্তরপ্রদেশে অবস্থান করছে। এছাড়া গির ন্যাশনাল যে আমাদের ন্যাশনাল পার্ক রয়েছে, সেটা কিন্তু গুজরাটের গির অরণ্য যেটা কিন্তু অবস্থান করছে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু আসে পরীক্ষায়। ঠিক আছে, পরবর্তী যেটা আছে, রক্ত বিষয়ে পড়াশোনাকে কি বলে, অর্থাৎ স্টাডি অফ ব্লাড, এটাকে আমরা কি বলবো এক কথা, যেটাকে কিন্তু বলবো হেমাটোলজি। হেমাটোলজি অর্থাৎ স্টাডি অফ ব্লাড। সাইটোলজি কি, যেটা হচ্ছে স্টাডি অফ আমাদের সেল অর্থাৎ কোষ। ঠিক আছে, নিউরোলজি, যেটা কিন্তু স্টাডি অফ আমাদের নিউরন অর্থাৎ স্নায়ুতন্ত্র। ঠিক আছে, নার্ভাস সিস্টেম। এছাড়া ইউরোলজি হচ্ছে ইউরিন সম্পর্কিত যে বিদ্যা, মূত্র সম্পর্কিত, সেটা ইউরোলজি। এছাড়া আমাদের পরবর্তী রয়েছে মাইক্রোলজি, যেটা কিন্তু ছত্রাক সম্পর্কিত বিদ্যাকে আমরা বলবো এটা মাইক্রোলজি। এছাড়া রয়েছে ভাইরোলজি, যেটা কিন্তু এই ভাইরাস রিলেটেড যে স্টাডি, সেটাই হচ্ছে আমাদের ভাইরোলজি। পরবর্তী রয়েছে অনকোলজি হচ্ছে স্টাডি অফ ক্যান্সার সেল, দ্যাট ইজ কল্ড, যেটা অনকোলজি। পোমোলজি হচ্ছে ফল সম্পর্কিত যে স্টাডি রয়েছে, ফল সম্পর্কিত বিদ্যা কি বলি আমরা, পোমোলজি। অর্নিথোলজি স্টাডি অফ বার্ডস অর্থাৎ পাখি সম্পর্কিত বিদ্যা। পোডোলজি হচ্ছে আমাদের মৃত্তিকা সম্পর্কিত বিদ্যা, স্টাডি অফ সয়েল। এছাড়া রয়েছে জিওলজি, যেটা হচ্ছে স্টাডি অফ আর্থ, আমাদের পৃথিবী সম্পর্কিত বিজ্ঞান হচ্ছে জিওলজি। ঠিক আছে, এই সমস্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন ছিল। পরের কোশ্চেন যেটা আছে, তামাশা এটা কোন রাজ্যের লোকনৃত্য? তো তামাশা কোন রাজ্যের লোকনৃত্য? আমরা এর আগে ড্যান্স রিলেটেড, ফোক ড্যান্স রিলেটেড, আমাদের ফেস্টিভ্যাল ফেয়ার রিলেটেড সমস্ত কোশ্চেন কিন্তু অলরেডি আমরা আমাদের চ্যানেলে করিয়ে রেখেছি, তোমরা সকলে দেখে নেবে। তামাশা আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে মহারাষ্ট্র। লাবণী, তামাশা এগুলো হচ্ছে ফোক ড্যান্স, যেগুলো হচ্ছে মহারাষ্ট্রের। পরবর্তী আমাদের যেগুলো দেখব, যেমন আমরা দেখতে পাচ্ছি যে বিহারের যে আমাদের ফোক ড্যান্সগুলো রয়েছে, যেমন কঠপুতলি রয়েছে, বিদেশিয়া, জাতা জটিল, লাগুই, নাচেরি, কর্মা, ঝিঝিয়া, নাটনা, জাতা জটিল, এই সমস্তগুলো রয়েছে বিহারের কিন্তু এগুলো ফোক ড্যান্স। উত্তরপ্রদেশে কিন্তু আমাদের একটা কি রয়েছে, ক্লাসিক্যাল ড্যান্স, যেটা হচ্ছে কত্থক। ঠিক আছে, তো আমরা সকলেই জানি বিরজু মহারাজ, শোভানান, তোমাদের সীতারা দেবী, ঠিক আছে, বিরজু মহারাজ, লাচ্চু মহারাজ, এই সমস্ত ব্যক্তি কিন্তু কত্থকের সাথে যুক্ত। আচ্ছা, যাই হোক, এখানে কিন্তু আমরা ফোক ডান্সগুলো দেখবো উত্তরপ্রদেশ থেকে। নটাঙ্কি, আহিল, থালি, কাজরি কিন্তু গুরুত্বপূর্ণ, পরীক্ষায় বারবার এসেছে। চাপ্পেলেও এসেছে, রাসলীলা, চারকুলা, সোয়াং, নাকাল, কত্থক, এই সবগুলো কিন্তু তোমাদের উত্তরপ্রদেশে ফোক ড্যান্স। শুধুমাত্র কত্থকটা হচ্ছে ক্লাসিক্যাল ড্যান্স। হিমাচল প্রদেশে আমরা দেখবো গিরদা, কাবিয়ালা, মুত্র, যেটা লুধি ড্যান্স রয়েছে, এটাও কিন্তু পরীক্ষায় এসেছে, লুধি ড্যান্স, যেটা হিমাচল প্রদেশ। থোড়াটাও এসেছে। ঠিক আছে, এখানকার মধ্যে গুরুত্বপূর্ণ এগুলোই। এছাড়া রয়েছে এখানে কুল্লু এবং ডান্ডারাস, এটাও কিন্তু হিমাচল প্রদেশে। রাজস্থানে আমরা যেগুলো দেখতে পাই, যেটা হচ্ছে গিরনার, ডান্ডিয়ারাস, ঝুমুর, খেয়াল, ঘুমুর, কালবেলিয়া সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আছে রাজস্থানের মধ্যে। ঠিক আছে, গুলাব সাপেরা যার জন্য জনপ্রিয়, এবং রয়েছে কটপুতলি, চারি, এগুলো অতটা আসে না তোমাদের। ঠিক আছে, এই কটা মোটামুটি দেখতে হবে। এছাড়া আমাদের অন্যান্য রাজ্য রয়েছে, সেগুলো বলতে গেলে অনেক বড় হয়ে যাবে। যাই হোক, পরবর্তী আমাদের যে কোশ্চেন আছে, নিচে কোনটি রূপান্তরিত শিলার একটি উদাহরণ? তো আমরা জানি এখানে যে অপশন রয়েছে, অপশন অনুসারে মার্বেল কিন্তু একটা রূপান্তরিত শিলার উদাহরণ রয়েছে। নেক্সট কোশ্চেন আছে,
জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয়ে থাকে কোন বিষয়ে? কোন বিষয়ের উপর কিন্তু জ্ঞানপীঠ পুরস্কারটা প্রদান করা হয়? আমরা জানি এটা সাহিত্য অর্থাৎ লিটারেচার উপর কিন্তু এই জ্ঞানপীঠ পুরস্কার কিন্তু প্রদান করা হয়ে থাকে। তো পুরস্কার সম্মান রিলেটেড তোমাদের এই যে কোশ্চেনগুলো তোমাদের কিন্তু অলরেডি কিন্তু আমাদের করানো রয়েছে। তোমরা যারা জানো না অবশ্যই তোমরা চ্যানেলে গিয়ে একটু দেখে নেবে বা সার্চ করে নিতে পারো অ্যাওয়ার্ড অ্যান্ড অনার। তাই বলে তোমাদের একটা বলে দিই যে তোমাদের সামনে যেহেতু এনটিপিসি এক্সাম রয়েছে, তোমাদের ডিটেলস একদম যে কটা এক্সামে কিন্তু আসা কোশ্চেন এই অ্যাওয়ার্ড অ্যান্ড অনার থেকে সমস্ত প্রশ্নগুলো তোমাদের কিন্তু অলরেডি একটা ক্লাস আমরা নিয়ে আসবো সামনেই, ঠিক আছে? খুব তাড়াতাড়ি এটা নিয়ে আসবো, আগে তোমাদের কন্টেন্ট রেডি করা হোক, সমস্ত কোশ্চেনগুলোকে একত্রিত করে তারপর তোমাদের এটা নিয়ে আসা হচ্ছে। তো যাই হোক, আমরা দেখে নেবো এখানে নোবেল প্রাইজ কিন্তু তোমাদের ছয়টা বিষয়ের উপর নোবেল প্রাইজ দেওয়া হয়ে থাকে, আমরা সকলেই জানি। পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, চিকিৎসাবিদ্যা, সাহিত্যে, ঠিক আছে? আচ্ছা, নোবেল যে অর্থনীতিতে কিন্তু নোবেল কিন্তু এটা দেওয়া হয়েছিল 1969-এ। অস্কার কিন্তু দেওয়া হয় চলচ্চিত্রের জন্য, যেটা 1929-এ দেওয়া হয়েছিল। ম্যান বুকার পুরস্কার দেওয়া হয় আমাদের সাহিত্যে দেওয়া হয়ে থাকে, ঠিক আছে? এছাড়া পুলিৎজার পুরস্কার দেওয়া হয় সাংবাদিকতায় দেওয়া হয়ে থাকে, মানে জার্নালিস্ট যে পেশাটা রয়েছে তার জন্য দেওয়া হয়ে থাকে পুলিৎজার পুরস্কারটি। এবং গ্র্যামি পুরস্কার কিন্তু দেওয়া হয়ে থাকে সঙ্গীতে, আমরা সকলেই জানি সেটা। এছাড়া আমাদের রয়েছে রামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড, যেটা কিন্তু আমরা জনসেবা, সমাজ এবং সাংবাদিকতায় কিন্তু এটা দিয়ে থাকি, ঠিক আছে? চলো পরবর্তী প্রশ্ন যেটা আছে, গামা রশ্মি এটার আবিষ্কার করেছিলেন কে? এখানে আমরা দেখতে হবে গামা রশ্মিটা কি। আমরা জানি আলফা, বিটা, গামা, এই যে তিনটে যে রে রয়েছে, এই তিনটে রে এর মধ্যে সব থেকে শক্তিশালী এবং ভেদন ক্ষমতা সম্পন্ন যে রে রয়েছে তার নাম হচ্ছে এই গামা রশ্মি। গামা রশ্মি কিন্তু 5 সেন্টিমিটার, মিটার নয়, 5 সেন্টিমিটারের পুরো যে পাতলা মোটা যে তোমাদের যে কোনো জিনিসকে কিন্তু ভেদ করতে পারে, ঠিক আছে? গামা এতটা শক্তিশালী। তো এখানে গামা রশ্মি কিন্তু এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে, আবিষ্কার করেছিলেন পল ভিলার্ড, ঠিক আছে? চলো পরবর্তী প্রশ্ন দেখি। এক্স রে কে আবিষ্কার করেছিলেন? আমরা জানি যে এক্স রে কিন্তু উইলিয়াম রনসেন, তিনি কিন্তু এক্স রে আবিষ্কার করেছিলেন। গামা রশ্মি যেটা পল ভিলার্ড, যেটা দেখলাম। নিরাপত্তাবাদী আবিষ্কার করেছিলেন কে? হামফ্রে ডেভি, ঠিক আছে? নিরাপত্তাবাদী। বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেছিলেন আলভা এডিসন, থমাস আলভা এডিসন। স্টেথোস্কোপ যিনি কিন্তু লেনেক আবিষ্কার করেছিলেন। থার্মোমিটার আবিষ্কার করেছিলেন গ্যালিলিও। ব্যারোমিটার টরিসেলি। এই সমস্ত কোশ্চেন কিন্তু অলরেডি আসা কোশ্চেন, ঠিক আছে? আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদর দপ্তর হেডকোয়ার্টার অবস্থান করছে কোন জায়গায়? আন্তর্জাতিক আমাদের ইন্টারন্যাশনাল যে অলিম্পিক কমিটি রয়েছে যেটা হেডকোয়ার্টার অবস্থান করছে সুইজারল্যান্ডে। পরবর্তী যে আমরা দেখব, ইউএনডিপি এর হেডকোয়ার্টার অবস্থান করছে নিউ ইয়র্ক সিটিতে। জাতিসংঘ অর্থাৎ ইউনাইটেড নেশনসের হেডকোয়ার্টার অবস্থান করছে এই নিউ ইয়র্ক সিটি। এছাড়া রয়েছে সিআইএ এর হেডকোয়ার্টার ভার্জিনিয়াতে। সার্কের সদর দপ্তর অবস্থান করছে নেপালের কাঠমান্ডুতে। এছাড়া ইউরোপিয়ান ইউনিয়নের যে সদর দপ্তর যেটা অবস্থান করছে বেলজিয়ামের ব্রাসেলসে, ঠিক আছে? চলো পরবর্তী প্রশ্ন যেটা আছে, পূর্ণাঙ্গ ব্যক্তির ফুসফুসের বায়ু ধারণ ক্ষমতা কত? অর্থাৎ একজন প্রাপ্তবয়স্ক আমাদের ব্যক্তির ফুসফুসের বায়ু ধারণ ক্ষমতা কত? এখানে কিন্তু আমাদের রাইট অ্যান্সার যেটা হবে 6 লিটার। 6 লিটার কিন্তু এখানে রাইট অ্যান্সার হবে, তাদের কিন্তু বায়ু ধারণের এটা ক্ষমতা রয়েছে ফুসফুসের। পরবর্তী আছে আমাদের পাখি সম্পর্কিত বিদ্যাকে বা পড়াশোনাকে আমরা স্টাডিকে কি বলে থাকি? যেটা অর্নিথোলজি, একটু আগে আমরা দেখেছিলাম। অণুচক্রিকা প্রধান কাজ কি রয়েছে? অণুচক্রিকার প্রধান কাজ কি আছে? অণুচক্রিকার মূল কাজই হলো কিন্তু রক্ত জমাট বাঁধা, যেটা কিন্তু অণুচক্রিকার মূল কাজ। পরের প্রশ্ন আছে, সংসদে জিরো আওয়ার এই কথাটা গুরুত্বপূর্ণ রয়েছে। জিরো আওয়ার এটি ব্যবস্থাটি কোন বছর গ্রহণ করা হয়েছিল? গুরুত্বপূর্ণ কোশ্চেন, যেখানে কিন্তু সব থেকে বেশি এই 1 ঘন্টার মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো উত্থাপিত করা হয় এই জিরো আওয়ারের মধ্যে। এটা কিন্তু প্রথমবার এটা ইন্ট্রোডিউস করা হয়েছিল, গ্রহণ করা হয়েছিল সাল 1962। পরবর্তী প্রশ্ন আছে, কোন ভিটামিনের অভাবে প্রিনোডার্মা বা এই যে চামড়ার সমস্যা, যেটা টোড স্কিন রোগ হয়ে থাকে? যেটা কিন্তু রাইট অ্যান্সার হবে ভিটামিন এ, যেটার অভাবেই কিন্তু এটা হয়ে থাকে প্রিনোডার্মা। এছাড়া রাতকানা হয়ে থাকে, ঠিক আছে? আচ্ছা, জাকার্তা কোন দেশের রাজধানী? আচ্ছা, তোমাদের ক্যাপিটাল কারেন্সি থেকেও তোমাদের একটা ক্লাস আনা হবে, ঠিক আছে, খুব তাড়াতাড়ি। তো জাকার্তা এটা কোন দেশের রাজধানী? এটা কিন্তু ইন্দোনেশিয়ার জাকার্তা, এটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে। পরবর্তী প্রশ্ন আছে, বিশ্ব স্বাস্থ্য দিবস কোন তারিখে আমরা পালন করে থাকি? আমরা জানি যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হু, যেটা হেডকোয়ার্টার অবস্থান করছে সুইজারল্যান্ডের জেনিভাতে, এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1948-এর 7 এপ্রিল। 7 এপ্রিল 1948 এটা প্রতিষ্ঠিত হয়েছিল। এই কারণেই কিন্তু 7 এপ্রিল এই তারিখটাকে কিন্তু আমরা বিশ্ব স্বাস্থ্য দিবস হিসেবে আমরা পালন করে থাকি। সুতরাং 7 এপ্রিল আমাদের রাইট অ্যান্সার হবে। পরবর্তী প্রশ্ন আছে, আমাদের যে তাপবিদ্যুৎ যে কেন্দ্রটি অবস্থান করছে এটা কোন রাজ্যে?
তো কোন রাজ্যে অবস্থান করছে? রাইট অ্যান্সার হয়ে যাবে উড়িষ্যা। উড়িষ্যায় অবস্থান করছে তালচের যে আমাদের তাপবিদ্যুৎ কেন্দ্রটি। পরবর্তী আমরা দেখে নেব ওবরা তাপবিদ্যুৎ কেন্দ্র অবস্থান করছে উত্তরপ্রদেশে। পানকি তাপবিদ্যুৎ কেন্দ্র অবস্থান করছে উত্তরপ্রদেশে। এন্নোর তাপবিদ্যুৎ কেন্দ্র অবস্থান করছে তামিলনাড়ুতে। এছাড়া রয়েছে রামগুন ডেম যে তাপবিদ্যুৎ কেন্দ্র, যেটা কিন্তু অন্ধ্রপ্রদেশে অবস্থান করছে। কোঠাদুগুদাম যেটা কিন্তু রয়েছে তাপবিদ্যুৎ কেন্দ্র, যেটা অন্ধ্রপ্রদেশে অবস্থান করছে। টম্বে যে তাপবিদ্যুৎ কেন্দ্র মহারাষ্ট্রে অবস্থান করছে। এছাড়া পাতরাতু যে তাপবিদ্যুৎ কেন্দ্র ঝাড়খণ্ডে অবস্থান করছে। পরবর্তী প্রশ্ন আছে ইনভার, এটি কোন ধাতু থাকে ইনভারে? ইনভার কিন্তু একটা ধাতু সংকর। ধাতু সংকর অর্থাৎ দুটো বা দুইয়ের বেশি ধাতু দিয়ে তৈরি হয় ধাতু সংকর, এটাই হচ্ছে একটা ইনভার। এখানে কোন কোন ধাতু রয়েছে? লোহা এবং নিকেল। লোহা এবং নিকেল মিশেই কিন্তু তৈরি হয় ইনভার। পরবর্তী আমরা দেখে নেবো যে সমস্ত সংকর ধাতুগুলো রয়েছে পরীক্ষায় আসে, যেমন তামা এবং দস্তা মিশিয়ে কিন্তু তৈরি হয়ে থাকে পিতল, ঠিক আছে। ঠিক সেরকম ব্রোঞ্জ তৈরি হয় তামা এবং টিন মিশিয়ে। জার্মান সিলভার তৈরি হয়ে থাকে তামা, দস্তা এবং নিকেল মিশিয়ে। স্টিল বা এখানে কিন্তু স্টেনলেস স্টিলও জিজ্ঞাসা করা হয়, যেটা কিন্তু স্টিলে থাকে লোহা এবং কার্বন, আর স্টেনলেস স্টিলে থাকে তোমাদের লোহা, নিকেল এবং ক্রোমিয়াম, ঠিক আছে। পরবর্তী আমরা দেখছি ইনভার। ইনভার হচ্ছে তোমাদের লোহা এবং নিকেল মিশিয়ে কিন্তু ইনভার, যেটা একটু আগে দেখলাম। এবং রাংঝাল যেটা রয়েছে সীসা এবং টিন মিশিয়ে তৈরি হয় রাংঝাল। এছাড়া রোল্ড গোল্ড যেটা রয়েছে, যেটা কিন্তু তামা এবং অ্যালুমিনিয়াম মিশিয়ে তৈরি হয়। আর তোমাদের জন্য কোশ্চেন থাকছে আমাদের যে বিদ্যুৎ পরিবাহীর যে ফিউজ ওয়্যার রয়েছে, সেটা কোন কোন তার দিয়ে তৈরি হয়, মানে কোন কোন ধাতু দিয়ে তৈরি হয়, ফিউজ তারটি কোন কোন ধাতু সংকর দিয়ে তৈরি, এটা ঠিক আছে। অবশ্যই তোমরা বলবে যারা যারা জানো। আচ্ছা, যদি ভালো লাগে একটা লাইক করে দেবে এবং শেয়ার কিন্তু অবশ্যই করা যায় তোমাদের সকলকে। পরবর্তী প্রশ্ন আছে লোকসভা স্পিকারের ভোটকে কি বলা হয়? অবশ্যই গুরুত্বপূর্ণ কোশ্চেন। লোকসভা স্পিকারের যে ভোট হয়ে থাকে তাকে কিন্তু আমরা বলে থাকি কাস্টিং ভোট, ঠিক আছে। আর প্রথম আমাদের লোকসভা স্পিকার কে ছিলেন? গণেশ বাসুদেব মাবলাঙ্কা। পরবর্তী আছে আর প্রথম মহিলা হিসেবে হবে মীরা কুমার। ভারতে আয়কর চালু হয়েছিল কত সালে? তো ভারতের যে আয়কর ব্যবস্থা চালু হয়েছিল, যেটা কিন্তু 1860-এ কিন্তু এটা চালু হয়েছিল, ঠিক আছে, অনেক আগে। জেমস উইলসন কিন্তু ভারতে প্রথমবার এই আয়কর কিন্তু চালু করেছিলেন, ইনকাম ট্যাক্স যেটাকে আমরা বলছি। পরবর্তী প্রশ্ন আছে স্বাধীন ভারতের প্রথম রেলমন্ত্রী কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম রেলমন্ত্রীকে আমরা সকলেই জানি, জন মাথাই কিন্তু ছিলেন স্বাধীন ভারতের প্রথম রেলমন্ত্রী। এবং আমাদের ভারতের রেলপথের জনক কাকে বলা হয়? লর্ড ডালহৌসিকে কিন্তু বলা হয়ে থাকে ভারতের রেলপথের জনক, যিনি 1853 সালে বোম্বে থেকে থানের দীর্ঘ 21 মাইল কিন্তু রেলপথ চলাচল তিনি কিন্তু স্টার্ট করেছিলেন। এবং 1854 সালে আমাদের পশ্চিমবঙ্গে হাওড়া থেকে হুগলি। এবং আমরা এটাও জানি যে আমাদের ভারতের প্রথম মহিলা রেলমন্ত্রী কে ছিলেন? এই কোশ্চেনটা তোমরা অবশ্যই বলবে, এটা আমি বলবো না, তোমরা বলে দেবে ভারতের প্রথম মহিলা রেল মিনিস্টারের নাম কি, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখি কি কোশ্চেন আছে। পেরিয়ার, পেরিয়ার নামে কে পরিচিত? তো অবশ্যই কিন্তু রামস্বামী, ইভি রামস্বামী, তিনি কিন্তু পেরিয়ার নামে পরিচিত ছিলেন। তো এই ধরনের কোশ্চেনগুলো এখানে কিন্তু রয়েছে, যেটা কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ ছিল। অবশ্যই আমাদের এখান থেকে দেখতে হবে যে পেরিয়ার, পেরিয়ার এই যে হ্রদ রয়েছে একটা, এখানে কিন্তু পেরিয়ার নামে হ্রদও আছে, এটা কোথায় অবস্থান করছিল? কেরালায়, ঠিক আছে। ভেমনা, দষ্টমুড়ি কেরালাতে, ঠিক আছে। তো এগুলো সবই কেরালায় অবস্থান করছে। পরবর্তী আছে আমাদের একটা কোশ্চেন, যেটা কিন্তু তোমাদের হোমওয়ার্কে দেওয়া কোশ্চেন হচ্ছে এটা, যেটা হচ্ছে কপিলধারা জলপ্রপাত, এটা কোন নদীর ওপর অবস্থান করছে? কপিলধারা, সহস্রধারা, ধোঁয়াধার, এই সমস্ত জলপ্রপাতগুলো কোথায় অবস্থান করছে? কোন রাজ্যে অবস্থান করছে? একটা নদীতে অবস্থান করছে। তিনটে জলপ্রপাত, কি কি বললাম? কপিলধারা, সহস্রধারা, ধোঁয়াধার, তিনটে কিন্তু অবস্থান করছে একটাই নদী। অবশ্যই অ্যান্সারটা তোমরা কমেন্ট সেকশনের মাধ্যমে জানাবে। তোমাদের এটা হোমওয়ার্কের কোশ্চেন থাকছে, ঠিক আছে। তো যদি ভালো লাগে অবশ্যই তোমরা একটু লাইক করে দেবে সকলে, শেয়ার কিন্তু অবশ্যই করা চাই, সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে রাখবে যাতে হারিয়ে না যায়, বেল আইকনটা প্রেস করে রাখবে এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে সকলে। এছাড়া গতকাল আমরা একটা ক্লাস নিয়েছিলাম মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এখান থেকে প্রশ্ন 100% আসবে, তোমরা সেটা মিলিয়ে নেবে পরীক্ষার পর, যেটা কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। আমাদের সমস্ত কোশ্চেনই কিন্তু ইম্পর্টেন্ট, আমরা যে কটা ক্লাস নিয়েছি আজ পর্যন্ত সমস্ত কোশ্চেন কিন্তু একদম প্রিভিয়াস ইয়ার বেস্ট এবং ডিটেল সলিউশনের মাধ্যমে ক্লাস করিয়েছি। যাই হোক, আগামী দিনে গতকালের যে ক্লাসটা করিয়েছিলাম, যেটা হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস থেকে ক্লাসটা করানো ছিল, এটা একদম কমপ্লিট টপিক ছিল, যারা দেখোনি অবশ্যই তোমরা দেখে নেবে। এবং তোমাদেরকে বলে রাখছি পরবর্তী কোন টপিক তোমাদের চাই, সামনেই তোমাদের যেহেতু এক্সাম আছে, অবশ্যই সেটা তোমরা কমেন্ট সেকশনের মাধ্যমে জানাবে, তাহলে সেই রিলেটেড কোশ্চেন আমরা নিয়ে আসবো।
সুতরাং তোমরা অবশ্যই কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে থাকবে। টেলিগ্রামের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। এটা হচ্ছে মেন টেলিগ্রাম চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্স। তো অবশ্যই যুক্ত হবে এবং এআইআর একাডেমিটাও তোমরা যুক্ত হয়ে থাকবে। ডেসক্রিপশন বক্সে তোমাদের লিঙ্ক দেওয়া রয়েছে। এই নাম্বারে তোমরা যুক্ত হয়ে থাকবে। এই নাম্বারে তোমরা যে কোনো ধরনের পিডিএফ অ্যাক্সেস করতে পারবে এবং যে সমস্ত পিডিএফ অবশ্যই তোমাদের সমস্ত কোশ্চেনগুলো এগুলো যেগুলো রয়েছে পিডিএফ এগুলো সবই তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। যাদের যেটা প্রয়োজন আছে তোমরা দেখে নেবে। এগুলো কিন্তু কোনোটাই আমাদের বানানো নয়, সবই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যা যা এক্সামে এসেছে সমস্ত কোশ্চেন এগুলো। আর প্রিভিয়াস ইয়ার প্রশ্ন থেকে কিন্তু বারবার রিপিট হয়, আমরা জানি সকলে। এবং কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। যাদের যেটা প্রয়োজন আছে তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্সে তোমরা চেক আউট করে নেবে এবং ডেমো পিডিএফ তোমরা হোয়াটসঅ্যাপ নম্বরে পেয়ে যাবে। এনটিপিসি গুরুত্বপূর্ণ রয়েছে, 5 প্লাস কিন্তু এখানে কোশ্চেন রয়েছে এবং কারেন্ট অ্যাফেয়ার্সও গুরুত্বপূর্ণ আছে। এছাড়া বায়োলজি কিন্তু রেলে গ্রুপ ডি এএলপি টেকনিশিয়ানের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। সুতরাং চলো পরবর্তী ক্লাস নিয়ে এবং তোমরা অবশ্যই অ্যান্সারটা করার চেষ্টা করবে আগের যে কোশ্চেনটা ছিল। তো সকলকে ধন্যবাদ, থ্যাংক ইউ। পরবর্তী ক্লাস নিয়ে আসছে।